পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে ১৩ বছরের ছোট্ট বালিকা নাইমা। হঠাৎ করেই তার পিরিয়ড শুরু হয়ে গেল। নাইমা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে। নাইমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না। নাইমার এমন অবস্থা দেখে তার মা শিউলি বেগম এগিয়ে আসে। শিউলি বেগম নাইমার মাথায় হাত রেখে বলল, মা, কি হয়েছে তোর? নাইমার সামনে সবাই বসে আছে, তাই নাইমা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপ দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করে। ব্যাপারটা শিউলি বেগম কিছুটা বুঝতে পারে। সে নাইমাকে নিয়ে অন্য ঘরে চলে যায়। ঘরে নিয়ে শিউলি বেগম নাইমাকে বলল, কি রে, তোর কি কিছু হয়েছে নাকি? মা, আমার পিরিয়ড শুরু হয়েছে, পেটে অসহ্য ব্যথা করছে। আমি এইভাবে বিয়ে করতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। শিউলি বেগম বুঝতে পারে ব্যাপারটা, কিন্তু তার তো কিছুই করার নাই। সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না। হঠাৎ করে শোনা যায় বর এসেছে। বর এসেছে কথাটা শুনে নাইমা আটকে উঠল। তার মনের ভেতরে ভয় ঢুকে গেল। নাইমা কান্না করতে করতে তার মাকে বলল, মা, তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। তখনই ঘরে চলে আসে নাইমার বাবা মিজান সাহেব। নিজাম সাহেব ঘরে এসে দেখে নাইমা কান্না করছে। তখন মিজান সাহেব নাইমার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, মারে, মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি। সব মেয়েদের এটা মেনে নিতে হয়। মিজান সাহেব আসল ঘটনাটা বুঝতে পারেন। নাইমা তার বাবাকে কিছু বলতেও পারছে না। বাবাকে কি করে বলবে তার কি হয়েছে? তখন শিউলি বেগম মিজান সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছু খুলে বলল। মিজান সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না। মিজান সাহেব অনেকক্ষণ চেয়ারের উপর বসে থেকে ভাবতে থাকে, এখন যদি বিয়ে ভেঙে দেয় তাহলে তো আর কেউ নাইমাকে বিয়েও করবে না। সবাই ভাববে নাইমার কোনো সমস্যা আছে আর নানাজন নানান কথা বলবে। তাই মিজান সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল, তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। এই কথা বলে মিজান সাহেব চলে গেল। শিউলি বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না, কারণ সে জানে মিজান সাহেব যেটা বলে সেটাই করে। তারপর শিউলি বেগম নাইমার রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় নাইমার হবু স্বামী রাকিব বরযাত্রী নিয়ে নাইমাদের বাসায় চলে আসছে। মিজান সাহেব সবাইকে এনে প্যান্ডেলের ভেতরে বসালো। রাকিব এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক কথা বলতে গেলে তাকে জোর জবরদস্তি করেই বিয়ে করানো হচ্ছে। রাকিবের বাবা মা জোর করেই তাকে বিয়ে দিচ্ছে। মিজান সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিল। এইদিকে নাইমার মা তার রুমে এসে দেখে নাইমা বসে আছে। নাইমা তার মাকে দেখে বলে, মা, বাবা কি বললো? বিয়েটা কি ভেঙে দিয়েছেন? না মা, তোর বাবাকে তো চিনিস, তিনি এক কথার মানুষ। যাই কিছু হয়েছে, তিনি তার কথার নড়চড় হতে দিবে না। মা, তোমার কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছো? আমি কি তোমাদের কাছে অনেক বোঝা হয়ে গিয়েছি? আমার তো এখন পড়াশোনা করার বয়স। আমি এই বয়সে কিভাবে একটা সংসার সামলাবো? বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে। আমি এই বিয়ে করতে চাই না মা। আবার এইদিকে আমার এই অবস্থা, আমি কিভাবে এইসব অন্য একটা লোককে বলবো? মা, তুমি কিছু একটা করো প্লিজ। আমি আর কি বা করতে পারি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, একটা কাজ করো, আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো। আমার আর এইসব ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাইছো, তাই না? আমি বিয়ের পরে কিভাবে একটা অচেনা মানুষকে এসব বলবো? তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমার আছে তার প্রতি। তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মা। এমনিতেই আমার বয়স অনেক কম, আমি কিভাবে এত কিছু সামলে নেব? হঠাৎ করে শিউলি বেগমকে ডাক দিলেন তার স্বামী। সে উঠে চলে গেল। একা একা রুমের মধ্যে বসে থাকে নাইমা। মেয়েটার অঝরে কান্না করতে থাকে। নাইমা বুঝে গিয়েছে তার এই বিয়ে আটকানো সম্ভব না। তাকে এই অল্প বয়সী স্বামীর সংসার করতে হবে। শিউলি বেগম মিজান সাহেবের কাছে গিয়ে বলল, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। এমনিতেই মেয়েটার বয়স অনেক কম, আবার এখন এই অবস্থা। কিছু করার নেই, বরপক্ষ চলে আসছে। কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি। বরপক্ষ অপেক্ষা করে বসে আছে, সময় নষ্ট করে লাভ নেই। যাও, নাইমাকে নিয়ে আসো। এই কথা বলতে
উঠলেই মিজান সাহেব চলে গেলেন। কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে প্যান্ডেলের ভেতরে চলে আসলো। নাইমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দরী লাগছে। নাইমাকে এনে রাকিবের পাশে বসানো হলো। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করে বসে আছে। একটু পর পর পেটে হাত দিচ্ছে নাইমা। তারপর ইসলামিক নিয়মে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সব কাজ শেষ করে এখন কনে বিদায় করার সময় হয়ে গিয়েছে। নাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শিউলি বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, মা, কান্না করিস না, আমাদের কথা মনে পড়লেই চলে আসিস। এটাই তো নিয়ম। সব মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। আমিও তো আগে অন্য বাড়ির মেয়ে ছিলাম, দেখবি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তারপর মিজান সাহেব নাইমাকে রাকিবের হাতে তুলে দিয়ে বলল, বাবা, নাইমা আমার একমাত্র মেয়ে, তুমি ওকে দেখে রেখো। এই কথা বলতে বলতে মিজান সাহেবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। নাইমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। রাত 12টা ছুঁই ছুঁই, কিন্তু রাকিব এখনো বাসর ঘরে আসেনি। একটা রুমের মধ্যে একা একা বসে আছে নাইমা। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল নাইমাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে, কিন্তু রাকিবের আসার কোনো নাম নেই। এইদিকে নাইমার মনের ভেতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে। শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর। সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা পেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এসব ভাবতেই নাইমার ভয় যেন পেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে কারো আসার শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না রাকিব আসছে। দরজার শব্দ শুনেই নাইমার বুকের ভেতর কেঁপে উঠল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করলো রাকিব। বধূ সাজে 13 বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশে রাকিব রুমে প্রবেশ করলো। সে রুমের দরজা লক করতেই দেখলো মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাকিব বাসর ঘরে প্রবেশ করলো। রাকিবের হাতে একটা ব্যাগ ছিল। রাকিব ব্যাগটা নাইমার দিকে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণ এই মোটা শাড়িটা পরে থাকবে? চেঞ্জ করে নাও এবার। আপনি জানেন কিভাবে আমার যেটা লাগবে? রাকিব একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম, যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল। আমি তখনই তোমার অস্থিরতা দেখেই বুঝতে পেরেছি। ও, বাট অস্থিরতা তো অন্য কারণেও থাকতে পারে, তাই না? বাট বারবার পেটে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছুই হতে পারে না। রাকিবের কথা শুনে নাইমার তো পুরাই অবাক হয়ে গেল। নাইমা মনে মনে ভাবতে থাকে, লোকটা তার এত কিছু খেয়াল করলো, অথচ সে বুঝতেও পারেনি। নাইমাকে চুপচাপ থাকতে দেখে রাকিব বলল, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার স্ত্রী। আর সব থেকে বড় কথা হলো, কারো ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। তুমি আমার কাছে তোমার সব কিছুই শেয়ার করতে পারো, কোনো সমস্যা হবে না। নাইমা রাকিবের কথা শুনে একটু খুশি হলো। তার ভেতরের ভয় কাজ করছে। রাকিব নাইমাকে বলল, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আমার নাম নাইমা। রাকিব বুঝতে পারলো নাইমা ওকে প্রচন্ড ভয় পাচ্ছে। তাই সে নাইমার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছো কেন? লজ্জায়? নাইমা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথায় ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও। নাইমা তবু আগের মতোই বিছানার এক পাশে গুটি সুটি মেরে বসে রইল। মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভয়ে কোনো কথাও বলছে না। নাইমার এমন আচরণে এবার রাকিবের কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়ো।
রাকিবের কথায় যেন নাইমা প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পরে নাইমা ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণে বসে রইল। নাইমার মন থেকে ভয় অনেকখানি কেটে গেল। রাকিব নাইমাকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত। এই রাত আমরা স্পেশাল করে রাখতে পারি। রাকিব নাইমাকে বলল, আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলছে। চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। চলুন, আপনাকে আমার কিছু বলার আছে। ছাদের এক কোণে দুজনে বসে আছে। রাকিব নাইমাকে বলল, আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেন আমার স্বপ্ন পরি, যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকে আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলা যদি খুলে দিতে তাহলে আরো ভালো লাগতো। রাকিবের মুখে এমন কথা শুনে নাইমা খুব লজ্জা পেয়েছে। খুশিতে মনটাও ভরে উঠেছে। সে চুলগুলো খুলে দিয়ে হালকা বাতাসে উঠছে। রাকিব সেই সৌন্দর্য অপলকে উপভোগ করছে। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকমভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। নাইমা, তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নও, আমি তোমার সহযোদ্ধা। আমরা দুজনে মিলে গড়ে তুলবো একটি সুন্দর সুখী পরিবার। নাইমা, এবারই সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এ বাড়ির বউ মনে না করে, এ বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। আমরা শুধুই ভালো স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধু হব। সুখে দুঃখে দুজনে মিলে মিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখ দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো সাজিয়ে আপন করে নিব এই সংসারকে। আমি আপনার ভালোবাসা আল্লাহর রহমতে সবার দোয়াতে এই সংসারকে সব সময় সুখী রাখতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল। এবার তোমার কথা বলো। আমাকে খুব ভালোবাসতে হবে, কখনোই অবহেলা করতে পারবেন না। আপনার বুকে ঠাঁই দিবেন। আপনাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। ভোরবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। আমি আপনাকে খুব শাসন করব, জ্বালাবো আপনাকে। অনেকটা অগোছালো থাকতে হবে, আমি গুছিয়ে দেব বলে। আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না। আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দিবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আমার চুলের খোপায় বেলি ফুল গেঁথে দিবেন। আর হ্যাঁ, আমাদের রুমের জানলার পাশে বেলি ফুল আর হাসনা হেনার ফুল গাছ লাগাবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে গান, কবিতা, গল্প শোনাতে হবে। মনে রাখবেন, নীল রং আমার খুব প্রিয়। আর হ্যাঁ, জন্মদিন, বিবাহ বার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে। নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে। বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এইরকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি। আমার বাহু ডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমি রবে। আপনি আমার স্বপ্ন পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার তরে নিজেকে মেলে দিতে চাই। আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। রাকিব নাইমার কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। একে অপরকে খুব শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পরে দুজনেই ঘুমিয়ে পড়ে।
চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল নাইমার। সে চোখ খুলে তাকিয়ে দেখে রাকিব তার পাশে নেই। নাইমা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো নিজের রুম থেকে। রুম থেকে বের হতেই নাইমার কানে একটা আওয়াজ ভেসে আসলো। কথাটা বলছিল নাইমার শাশুড়ি। নাইমার শাশুড়ি একটা মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটা বলল, তোমার ছেলের বউ কই? তাকে তো দেখতে পারছি না। মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে হয় বড়লোক বাড়ির মেয়ে। সকাল 9টা বাজে, এখনো ওঠে নাই। মনে হয় বাসার কাজ করার জন্য সে কাজের লোক নিয়ে আসছে। এখনকার বউগুলো এমনই হয়, কি আর বলবো। নাইমা কথাগুলো শুনেও না শোনার ভান করে তার শাশুড়ির দিকে এগিয়ে আসতে থাকে। নাইমার শাশুড়ি নাইমাকে দেখে পাশের মহিলাকে বলল, আইতাছে নবাবের বেটি। মুখ ভেংচিক দিয়ে কথাটা বলল। তারপর নাইমা ওনাদের সামনে এসে সালাম দিল। তারপর তারা কিছুক্ষণ কথা বলল। মহিলাটা নাইমাকে বলল, নতুন বউ এত লেট করে ঘুম থেকে ওঠা ঠিক না। উনি এমন আরো কিছু কথা বলে চলে গেলেন। নাইমার শাশুড়ি সালমা বেগম মোটেও তেমন একটা ভালো না। সালমা বেগম নাইমাকে বলল, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো বৌমা। নাইমা চা বানাতে চলে গেল রান্নাঘরে, কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। এই বাড়িতে আজ নাইমার প্রথম দিন। কোথায় কি আছে তার পক্ষে এসব জানার কথাও না। তারপরেও সে খুঁজতে থাকে। এইসব খুঁজতে খুঁজতে একটা সময় নাইমার হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ পুরো ভেঙে যায়। নাইমা মনে মনে অনেক ভয় পেয়ে গেল। সালমা বেগম কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসেন, আর এসে দেখে এই অবস্থা। এই দিকে নাইমা অনেক ভয় পেয়ে আছে। কিভাবে ভেঙে গেল এটা? মা, আমি খেয়াল করিনি, আমার হাতের সাথে লেগে কাপটা পড়ে ভেঙে গেল। প্রথম দিনই এই অবস্থা, বাকি দিন কি করবে আল্লাহ ভালো জানে। ঠিকঠাক ভাবে কি কাজ করতে পারো না? সামান্য একটু চা বানাতে বললাম, এর জন্য এত কিছু? নাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালমা বেগম নাইমাকে আরো অনেক কথা বলে চলে গেল। একটু পরে নাইমা নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকলো। অনেকক্ষণ পরে রাকিব বাসায় ফিরে আসে। রাকিব বাসায় এসে দেখে নাইমা মন খারাপ করে বসে আছে। রাকিব নাইমার পাশে বসে নাইমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কই মন খারাপ, ঠিক আছি আমি। আপনি ঘুম থেকে কখন উঠলেন? আমি তো সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি। আপনি আমাকে ডাকেন নাই কেন? আসলে অনেক রাতে ঘুমালে, তাই ভাবলাম আরও কিছুক্ষণ ঘুমাও, তাই আর ডাক দিলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হব। আর হ্যাঁ, আমরা বিকেলে ঘুরতে যাব, ঠিক আছে? আর রাকিবের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল নাইমা। ফ্রেশ হয়ে রাকিব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর রাকিব নাইমার পাশে এসে বসে বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে? না। তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি। আর এটা কোনো ব্যাপার না। এক জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় আসলে একটু অসুবিধা হতেই পারে, তবে তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে। দেখবে কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। নাইমা কিছু না বলে চুপচাপ হয়ে গেল। নাইমার মুখে কোনো কথা নেই দেখে রাকিব বলল, এমন মন মনে হয়ে বসে আছো কেন? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলেন? না, আমি বিয়ের আগে তোমাকে দেখিও নি। কেন? কারণ আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না, তাই এত কিছু দেখি নাই। মা বাবা জোর করেই আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে, তাই তাদের ইচ্ছেতেই আমি বিয়ে করার জন্য রাজি হলাম। পরে তোমাকে প্রথমবার দেখেই আমি মনে মনে অনেক খুশি হলাম। খুশি হলেন কেন? কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনই। তোমাকে প্রথম দেখেই ভালো লেগে যায়। তবে তুমি সত্যি সবার থেকে অনেক আলাদা। তোমার বয়স কম হলেও তোমার কথায় চলাফেরায় ম্যাচুরিটি একটা ভাব আছে। তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার বয়স এত কম। তোমাকে নিয়ে আমি আমার জীবন আলোকিত করতে চাই। আমাদের এই সংসার আমাদের সাজাতে হবে। অনেকক্ষণ দুজনে মিলে অনেক কথা বলতে থাকে। রাকিবের কথা শুনে নাইমার রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়ছে। তারা নিজেদের মধ্যে কথা শেষ করে রাকিব বাইরে চলে গেল। নাইমার নিচের রুমে বসে রইল।
সালমা বেগম নাইমার রুমে এসে দেখে সে রুমের ভেতরে শুয়ে আছে। নাইমা তার শাশুড়িকে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে গেল। সালমা বেগম নাইমাকে বলল, সারাদিন শুয়ে থাকলে তো হবে না, বাসায় অনেক কাজ আছে, ওইগুলোও করতে হবে। আমি আসছি মা। আর একটা কথা, কি কথা মা? তুমি সারাক্ষণ রাকিবের পাশে পড়ে থেকো না, তার সাথে সময় কম কাটানোর চেষ্টা করবে। সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকবে না, আর রাকিবের সাথে যত পারো কম সময় কাটাবে। সালমা বেগম একজন শাশুড়ি হয়ে ছেলের বউকে কিভাবে এইসব বলতে পারে? উনি এমন একটা মানুষ, তার মুখে কোনো কিছুই আটকায় না। আর মনে হচ্ছে রাকিবের সাথে নাইমাকে সালমা বেগম সহ্য করতে পারছে না। না হলে নিজের ছেলের বউকে কেউ কিভাবে এইসব বলতে পারে? সালমা বেগমের কথা শুনে নাইমা নিশ্চুপ হয়ে আছে। একে তো নতুন বউ, সেই জন্য কিছু বলতেও পারছে না, সব কিছুই মাথা নিচু করে মেনে নিচ্ছে। এই ঘটনার পরে দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। তখন রাকিব নাইমাকে বলল, রেডি হয়ে নাও, আমরা বের হব, না হলে আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমি যাব না, আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। কেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ না কি নাইমা? না, আমি ঠিক আছি। এই কথা বলে রাকিব নাইমার কপালে হাত দিবে এমন সময় নাইমা রাকিবের হাত এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল নাইমার দিকে। আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দেইনি এখনো। ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবেন না। আমাদের কাগজে কলমে বিয়ে হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে এখনো মেনে নেইনি। আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হঠাৎ নাইমার এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল রাকিব। রাকিব বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো যে নাইমা এমন ব্যবহার করছিল। সকালে তো সব ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে এমন করছে কেন? আমি কি কোনো ভুল টুল করেছে, নাকি এমন কিছু বলছে যার জন্য সে রাগ করেছে? কিন্তু এইসব কোনো কিছুই তো করেনি রাকিব। তাহলে এইসবের কারণ কি? রাকিব নাইমাকে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলবে একটু প্লিজ? কি হবে আমার? কিছুই হয়নি। তুমি আমার সাথে যাবে বলে আমি সবকিছু ঠিক করে আসলাম, হঠাৎ করে না করে দিলে কিভাবে হবে? হয়তো তোমার মন খারাপ, তাই এমন করছো আমার সাথে। চলো, দেখবে মন ভালো হয়ে গেছে। রাকিব নাইমাকে অনেক বুঝিয়ে অবশেষে রাজি করিয়ে নিল। এ সময় কোথায় যাচ্ছিস তোরা? মা, নাইমাকে নিয়ে একটু বের হলাম, আর কিছু শপিং করতে হবে নাইমার জন্য। সালমা বেগম মুখে একটা হাসি নিয়ে বলল, ঠিক আছে, যা, সাবধানে যেও। তারপর নাইমা আর রাকিব বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথে সালমা বেগমের মুখের হাসিটা গায়েব হয়ে গেল। রাকিব নাইমাকে নিয়ে ঘুরতে যাওয়াটা ভালোভাবে মেনে নিতে পারেনি সালমা বেগম। সালমা বেগম তাদের দুজনকে একসাথে দেখতেই পারে না, রেগে মেগে তারপর তিনি তার রুমে চলে গেল। অন্যদিকে রাকিব আর নাইমা রিক্সার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রিক্সা এখনো তারা পাচ্ছে না। তখন নাইমা বলল, চলেন, এইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটাহাঁটি শুরু করি। হাঁটার মধ্যে রিক্সা পেলে আমরা উঠে যাব। নাইমার কথা শুনে দুজনেই হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে রাকিব বলল, আচ্ছা, তোমার পছন্দের খাবার কি? আমার সব থেকে পছন্দের খাবার হলো ফুচকা। ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে। হাঁটতে হাঁটতে একটা রিক্সা দেখতে পায় তারা। তারপর দুজনেই রিক্সায় উঠে বসে। রিক্সা একটা শপিং মলের সামনে গিয়ে থামে। রিক্সা ভাড়া মিটিয়ে তারা শপিং মলের ভেতরে চলে যায়। তারপর নাইমার জন্য কিছু শপিং করে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে তাদের নিজেদের মতো খাবার অর্ডার করে। তারপর তাদের সামনেই তাদের খাবার চলে আসে। তবে নাইমার মন এখনো খারাপ। সালমা বেগমের বলা কথাগুলো নাইমার মনে পড়ছিল। সেগুলো মনে পড়তেই নাইমা চুপচাপ হয়ে গেল। খাবারের সামনে রেখেও খাবার খাচ্ছে না। রাকিব নাইমাকে দেখে বুঝতে পারে নাইমা কোনো কিছু নিয়ে চিন্তিত। তখন রাকিব বলল, ও নাইমা, তুমি খাবার খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকিবের বলা কথা নাইমার কান উঠতেই চায় না, যেহেতু অন্য মনস্ক হয়ে সালমা বেগমের কথা ভাবছে। রাকিব এবার একটু জোরেই কথা বলল। তখন নাইমা বলল, কি হয়েছে? তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে খেয়াল করছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছো। কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। না, কিছু হয়নি। তারপর রাকিব আর কোনো প্রশ্ন করলো না। তারা দুজনেই খাবার খেয়ে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে যেতেই তাদের পুরো শরীর শীতল হয়ে উঠল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বাতাস আসছে। দুজনেই হাঁটতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না।
নদীর পাড়ে এসে নাইমার মন কিছুটা ভালো হয়ে গেল। রাকিব নাইমার দিকে তাকাতেই দেখে বাতাসের সাথে নাইমার চুলও হাওয়ায় ভাসছে। খুব সুন্দর লাগছে নাইমাকে। হঠাৎ করে নাইমা একটা ফুচকার দোকান দেখে নিজের অজান্তেই এই প্রথম সে রাকিবের হাত ধরে ফেলল। নাইমার হাতের ছোঁয়ায় রাকিব শিউরে ওঠে। নাইমা ব্যাপারটা বুঝতে পারে আর সে রাকিবের হাত ছেড়ে দিয়ে সরি বলে এক দৌড়ে চলে গেল ফুচকার দোকানের দিকে। আর এই দিকে বেচারার রাকিব তার হাতের দিকে তাকিয়ে আছে। নাইমা একা একা ফুচকা খাচ্ছে। খেতে খেতে 2 প্লেট খাইছে। তাও সে রাকিবকে জিজ্ঞেস করলো না সে খাবে কিনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাকিব বাসা থেকে বের হয়ে চলে গেল। এর একটু পরে সালমা বেগম নাইমার রুমে আসে। সালমা বেগমকে দেখে নাইমা খাটের ওপর থেকে নেমে দাঁড়িয়ে গেল। নাইমা বলল, মা কিছু লাগবে নাকি? কিছু লাগবে না। তোমাকে আমি কি বলেছিলাম ভুলে গেলে? তোমাকে না বলেছি রাকিবের সাথে কম মিশতে? জি, আমি ওনার সাথে যেতে চাইনি, উনি আমাকে জোর করেই নিয়ে গিয়েছে। সব বুঝি আমি। তুমি না চাইলে রাকিব কোনোভাবেই নিতে পারে না। যাই হোক, ওয়াশরুমের ভিতর কিছু জামা কাপড় রেখে এসেছি, এসব একটু ধুয়ে রেখে দিও। সালমা বেগমের কথা মতো নাইমা সব জামা কাপড় ধুয়ে রেখে নিজের রুমে চলে যায়। আবার নাইমাকে বসে থাকতে দেখে সালমা বেগম বলল, এইভাবে শুয়ে বসে থাকলে বাসার কাজকর্ম কি তোমার বাপ এসে করবে? সালমা বেগমের কথা শুনে নাইমা রেগে গিয়ে বলল, আপনাদের বলার সেটা আমাকে বলবেন। আমার বাবাকে কেন টানেন? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। বাবার জন্য যদি এত টান হয়, বাসায় কাজ ফেলে রেখে সারাদিন রুমে বসে থাকো কেন? বাসায় কি তোমার আম্মু তোমাকে কিচ্ছু শেখায়নি? আল্লাহ জানে তোমাকে কোন পরিবার থেকে তুলে নিয়ে আসছে। দেখুন মা, আমার পরিবার নিয়ে কথা বলবেন না, কারণ আমার পরিবার আমাকে এমন কোনো খারাপ শিক্ষা দেয়নি। আমি আমার মা বাবার কাছে সব সময়ই ভালো শিক্ষা পেয়েছি। তোমার এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলছো? আজকে রাকিব বাসায় আসুক, তারপর একটা কিচ্ছু হবে। হয়তো এই বাড়িতে তুমি থাকবে, না হয় আমি থাকবো। এই কথা বলেই সালমা বেগম নিজের রুমে চলে যায়। একটু পরে রাকিব বাসায় ফিরে আসতেই নাইমার নামে রাকিবকে অনেক কথা বলতে থাকে। রাকিব তার মায়ের মুখে এসব শুনে সে রাগ করে নিজের রুমে চলে যায়, কিন্তু সে নাইমাকে কিছুই বলে না। খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে রাকিব। নাইমা রাকিবকে খাওয়ার জন্য ডাক দিলে রাকিব খাবো না বলে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে রাকিব নাইমার সাথে আগের মতো কথা বলে না। দরকার ছাড়া কথা খুব কমই বলে দুজনে। নাইমার বাবা রাকিবকে ফোন দিয়ে বলল তাদের ওই বাড়ি থেকে ঘুরে আসতে। তখন রাকিব ভাবলো যে নাইমা ওই বাড়ি থেকে ঘুরে আসলে ঠিক হয়ে যাবে, মনও ভালো হয়ে যাবে। রাকিব নাইমাকে সেটা বলল। নাইমা যাওয়ার জন্য রাজি হলো। সেদিন রাতে রাকিব তার মাকে বলল তারা কাল সকালে নাইমাদের বাসায় যাবে। এই কথা শুনে মনে হয় সালমা বেগমের গায়ে আগুন ধরে গেল। তিনি আর কোনো কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে ওদের যাওয়া আটকানো যায়। সালমা বেগমের মনের ভেতর একটা ভয় কাজ করে, ওই বাড়িতে গেলে যদি তাদের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যায়, আর যদি তারা দুজনে একসাথে বেশি বেশি সময় কাটায়। সালমা বেগম প্ল্যান করতে থাকে কিভাবে এদের যাওয়া আটকে দেওয়া যায়। সালমা বেগম সারা রাত এটা ভাবতে থাকে, আর তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে। সালমা বেগম সকালের অপেক্ষা করতে থাকে। সালমা বেগম ভাবতে থাকে কিভাবে নাইমা আর রাকিবকে আটকানো যায়। শুয়ে পরিকল্পনা করতে থাকে। তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। তারপর তিনি ঘুমিয়ে পড়েন। অন্যদিকে নাইমা আর রাকিব চুপচাপ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে নাইমা রাকিবকে বলল, একটা কথা ছিল। বলো, কি কথা? আপনি কি কখনো কারোর সাথে প্রেম করেছিলেন? কাউকে কি কখনো ভালোবেসেছিলেন? একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু জানি না কি কারণে মেয়েটা আমার সাথে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করে ফেলে। আপনাদের গল্পটা শুনতে চাই, শোনাবেন আমাকে? আজ না অন্যদিন, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। আমার ঘুম আসছে না, আপনার গল্প শুনবো, শোনান প্লিজ। ওকে, তাহলে শোনো। তারপর রাকিব নাইমাকে তার অতীতের ঘটনা বলতে শুরু করে। আমি অনেক আগে থেকে একটা মেয়েকে পছন্দ করতাম। মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। আমি সবসময় মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু মেয়েটাকে বলার মতো সাহস পেতাম না। আমি মেয়েটার পিছনে ঘুর করতাম,
মেয়েটাকে সবসময় আমি ফলো করতাম। একদিন হুট করে মেয়েটাকে প্রপোজ করে ফেললাম। মেয়েটাও রাজি হয়ে গেল। আমাদের রিলেশন খুব ভালোই চলছিল। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো। খুব ভালোভাবে আমাদের দিন কেটে যাচ্ছিল। আর আমি এইদিকে আমাদের দুজনের পড়াশোনা শেষ। আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। এইদিকে আমাদের রিলেশনের 1 বছর কেটে যায়। আমাদের রিলেশনের কথা আমরা দুজন ছাড়া কেউ জানতো না। হঠাৎ একদিন লামিয়া আমাকে এসে বলল, লামিয়া রাকিবের কাছে এসে বলল, রাকিব বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কি করব বলো? আমি বারবার বাবাকে না করে দিচ্ছি। হে অবধি অনেক ছেলে আমাকে দেখতে এসেছে। আমি একবার এক কথা বলে বিয়ে ভেঙে দিচ্ছি। এইভাবে আর কত? তুমি একটা কিছু করো প্লিজ। আমি এখন কি করব বলতে পারো? আমি তো এখনো বেকার। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কিছুতেই আমার চাকরি হচ্ছে না। প্লিজ আমাকে আরও কিছুদিন সময় দাও। আমি তো সময় দিতে পারবো, কিন্তু আমার বাবা মাকে কি বলবো? না হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসো। আমি এখন কিভাবে যাব? আমি গিয়ে তোমার বাবাকে বলবো আমি বেকার, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এসব বলবো নাকি? তারপর আমার এসব কথা শুনে তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিবে? আমি এত কিছু জানি না রাকিব। তুমি যা করবে তাড়াতাড়ি করবে। আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর লামিয়া আর কিছু না বলে তার বাসায় চলে গেল। একটু পরে আমি আমার বাসায় চলে গেলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে গেলাম। বালিশের উপর মাথা রাখতেই লামিয়ার কথা মনে পড়ে গেল। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কি করব আমি এখন, আমার কি করা উচিত। একদিকে নিজের ভালোবাসা মানুষের কথাও কাউকে বলতে পারছি না। কোন মুখে বলবো আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, যেখানে আমার খাওয়া দাওয়া সব কিছু আমার পরিবার দেখে, সেখানে আমি আরেকজনের কথা কিভাবে বলি? কিছুই ভালো লাগছে না আমার। এসব ভাবতে ভাবতে দেখি লামিয়া কল দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এই সময় লামিয়া আবার কল কেন দিল? এসব ভাবতেই কল কেটে গেল। আবার কল দিল লামিয়া। আমি আর দেরি না করে কল রিসিভ করলাম। লামিয়ার কল রিসিভ করতেই লামিয়া কান্না ভেজা গলায় বলে উঠল, রাকিব কিছু একটা করো প্লিজ, না হলে আমার আর কিছু করার থাকবে না। কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। লামিয়ার মুখে এমন কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার চারপাশ অন্ধকার হয়ে আসছে। বুকের ভিতরটা চিনচিন করে উঠছে। চুপ হয়ে আছো কেন? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না। আমি তোমার সাথে দেখা করতে চাই। কাল বিকেলে একটু দেখা করবে প্লিজ? আচ্ছা ঠিক আছে। এখন রাখলাম। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর ফোন রেখে দিলাম। আমার চোখের পানি টলমল করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এতদিন চেষ্টা করার পরেও আমি একটা চাকরি জোগাড় করতে পারিনি। আমার ভাগ্যটা এত খারাপ হবে ভাবিনি আমি। ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারছি না। কিছুতেই চোখে ঘুম আসছে না। লামিয়ার মুখটা বারবার ভেসে উঠছে। রাতটা কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। পরের দিন লামিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। দেখি লামিয়া আমার আগে এসে বসে আছে। লামিয়াকে দেখে আমার খুব খারাপ লেগে উঠলো। মেয়েটির চোখ পুরো ফুলে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে। লামিয়ার কাছে যেতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি লামিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকলাম, লামিয়া প্লিজ এইভাবে কান্না করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। বিয়ে তো ঠিক হয়েছে, মাত্র বিয়ে তো আর হয়ে যায়নি। আমাদের হাতে 5 দিন সময় আছে। এই 5 দিনে তুমি কি করবে শুনি? দেখি কি করতে পারি। কিছু একটা তো করতে হবে আমাকে। তুমি এখন বাসায় চলে যাও। আমি তোমাকে রাতে কল দিয়ে সব কিছুই বলবো। ঠিক আছে, তুমি যা করবে খুব তাড়াতাড়ি করবে। তারপর লামিয়া তার বাসায় চলে যায়। আমিও আমার বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম আম্মুকে সব কিছুই বলবো, কারণ আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমার আম্মু
আমাকে ঠিক বুঝবে। তারপর আমি বাসায় গিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মুর রুমে চলে গেলাম। আম্মুকে গিয়ে বললাম, আম্মু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বলো? আম্মু, আমি কাল থেকে আব্বুর সাথে ব্যবসা করব। কি ব্যাপার রাকিব? যাকে এত করে বলেও দোকানে পাঠানো যায় না, আর তা তো মুখেই এমন কথা। আম্মু, তোমাকে আমার আরো কিছু কথা বলার আছে। তারপর আমি আম্মুকে লামিয়ার কথা সব বললাম। লামিয়ার বিয়ে ঠিক হয়েছে, ওই সবও বললাম। আম্মু আমার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারোর সাথে কখনো মিশতে পারিনি। আমার সব শুধুই ছেলে ফ্রেন্ড ছিল, কখনো আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, কারণ আমার আম্মু আমাকে সবসময় বয়েজ স্কুলে পড়াশোনা করিয়েছে। যাই হোক, গল্পে ফিরে আসি। মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি জানতাম আম্মু আমাকে বুঝতে পারবে। লামিকে ফোন দিয়ে বললাম আম্মু আমাদের সম্পর্কটা মেনে নিবে। আম্মু বলছে তোমাকে আমাদের বাসায় আসতে। পরের দিন বিকেলে লামিয়া আমার বাসার সামনে চলে আসে, এসে আমাকে কল দিল। আমি দরজা খুলে লামিয়াকে ভিতরে নিয়ে আসি। রাকিব, আমার খুব ভয় করছে তোমার আম্মুর সামনে যেতে। আরে ভয় কিসের? আমার আম্মু অনেক ভালো মনের মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হয়ে যাবে। তারপর আমি লামিয়াকে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু লামিয়াকে দেখে খুশি হলো। লামিয়া আম্মুর কাছে গিয়ে আম্মুকে সালাম করলো। লামিয়ার ব্যাপারে আম্মু অনেক কিছু জিজ্ঞেস করলো। অনেকক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে বললাম, আম্মু তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা বানিয়ে নিয়ে আসি। এই কথা বলে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। আম্মু আমাকে যেতে দিচ্ছিল না, তাও আমি গেলাম, কারণ আমি চাইছিলাম তারা একটু আলাদাভাবে কথা বলুক। সব কিছু ঠিকঠাক করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গেল। এর মাঝে আমার একটা বন্ধু আমাকে কলও দিল, ওর সাথেও কথা বললাম। তারপর আমাদের 3 জনের জন্য নাস্তা নিয়ে এসে দেখি লামিয়া নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু লামিয়া কোথায় গেল? লামিয়া তো ওর বাসায় চলে গেছে। কি, কেন চলে গেছে? জানি না, ও আমাকে বলল ওর বাসা থেকে নাকি কল আসছে, তাই জরুরিভাবে চলে গেল। আমি বলেছিলাম তোর সাথে দেখা করে যেতে, কিন্তু ও আমার কথা না শুনে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। তারপর আমি নিজের রুমে গিয়ে আমার ফোন বের করে লামিয়াকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন অফ। বারবার কল দিতে থাকি, তাও ফোন অফ দেখায়। বুঝতে পারলাম না ওর কি এমন হলো যে ফোন অফ করে রাখলো। নিজের মনকে অনেকভাবে সান্ত্বনা দিতে থাকি, হয়তো ফোনের চার্জ শেষ তাই অফ হয়ে গিয়েছে। তাও বারবার কল দিয়ে যাচ্ছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে আবার কল দিলাম, এখনও ফোন অফ। খুব চিন্তা লাগছে কি হয়েছে ওর। এইভাবে কেটে গেল অনেক দিন, এখনও লামিয়ার ফোন অফ। আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। এইভাবে 15 দিন পার হয়ে যায়। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে লামিয়াকে দেখি একটা ছেলের সাথে। আমি তাড়াতাড়ি করে লামিয়ার কাছে চলে গেলাম আর লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, লামিয়া তুমি এতদিন কোথায় ছিলে? তোমার ফোন অফ, তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। লামিয়া নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন, আমি এখন বিবাহিত, আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই। আমি এখন একজনের স্ত্রী। লামিয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি লামিয়াকে বললাম, এসব তুমি কি বলছো লামিয়া? আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি লামিয়ার 2 গালে হাত দিয়ে বললাম, লামিয়া বলো এসব মিথ্যা প্লিজ। লামিয়া আমার হাত সরিয়ে দিয়ে বলল, কোনো কিছু মিথ্যা না, আমি সত্যি বিবাহিতা, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো রাকিব, আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি আসি। এই কথা বলে লামিয়া চলে গেল। তারপর থেকে লামিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। আমি আজও জানতে পারিনি কেন লামিয়া আমার সাথে এমন করলো। রাকিব নাইমার সাথে কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করলো। রাকিবের এমন অবস্থা দেখে নাইমার রাকিবের জন্য মায়া লেগে গেল। নাইমার নিশ্চুপ হয়ে রাকিবের সব কথা শুনলো। নাইমা রাকিবকে কি বলে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। নাইমা কিছুটা বুঝতে পারে যে হয়তো তার শাশুড়ি এটার সাথে জড়িত আছে, কারণ নাইমা এই কদিনে ঠিকই বুঝতে পেরেছে মহিলাটা কেমন। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে নাইমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়।
তারপর দুজনেই সালমা বেগমের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সালমা বেগম খাটের উপরে শুয়ে আছে। সালমা বেগমকে খাটের উপরে শুয়ে থাকতে দেখে রাকিব তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে তোমার? এই সময় শুয়ে আছো? বাবা, আমার শরীরটা ভালো না। পা স্লিপ করে ওয়াশরুমের ভিতর পড়ে মাজায় খুব ব্যথা পেয়েছি, হাঁটতেও পারছি না। কিভাবে এমন হলো তোমার? দাঁড়াও, আমি ডাক্তারকে কল দিচ্ছি। না বাবা, আমি ঔষধ খেয়ে নিয়েছি। তুই চিন্তা করিস না, তুই যা বৌমাকে নিয়ে ঘুরে আয়। না, তোমাকে এই অবস্থায় একা রেখে আমি যেতে পারবো না। এখন তোমার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে। আমার কিছু হবে না বাবা, তুই যা, সমস্যা নাই। না, আগে তুমি সুস্থ হও, তারপর আমি যাব, এর আগে না। নাইমা সালমা বেগমের নাটকটা বুঝতে পেরেছে, তাও সে চুপচাপ হয়ে আছে, কিছুই বলছে না। রাকিবকে বোকা পেয়ে যা বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে। এইদিকে সালমা বেগমের এসব নাটক দেখে নাইমার রাগে শরীর চলতে থাকে। তারপরেও নাইমা নিজেকে কন্ট্রোল করে সালমা বেগমের কাছে এসে বলল, মা, আমরা এখন কোথাও যাব না। আপনি সুস্থ হয়ে নিন, তারপর অন্য দিন না হয় যাব। আপনাকেও একা এইভাবে রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। নাইমা তারপর নিজের রুমে গিয়ে সব চেঞ্জ করে বসে থাকে। রাকিব একটু পরে নিচের রুমে চলে আসে। রাকিব নাইমার কাছে এসে বলল, মন খারাপ করবে না প্লিজ। মায়ের এই অবস্থা, তাকে একা রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। মন খারাপ করিনি। আচ্ছা, আপনি থাকেন, আমি মায়ের কাছে যাচ্ছি। রাকিবকে রুমের ভেতরে রেখে নাইমা সালমা বেগমের রুমের দিকে চলে যায়। দরজার সামনে যেতেই দেখে সালমা বেগম খুব খুশি হয়ে আছে, আর সে যে অসুস্থ সেটা মোটেও বোঝা যাচ্ছে না। নাইমা যেটা অনুমান করছিল তাহলে সেটাই ঠিক হলো। নাইমা মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে নাটক, আর না, এবার তো এই বজ্জাত মহিলাকে শাস্তি করতেই হবে। নাইমা এসব মনে মনে ভাবতে থাকে। তারপর নাইমা একটু পেছনে এসে জোরে জোরে পায়ের শব্দ করে সালমা বেগমের রুমের দিকে আসতে থাকে, যেন সালমা বেগম বুঝতে পারে কেউ আসছে। সালমা বেগম আবার অসুস্থতার নাটক করে শুয়ে থাকে। নাইমা সালমা বেগমের এসব নাটক আর সহ্য করতে পারছে না। তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে রাখে। সালমা বেগমকে বলল, মা, আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না, এখন কিছু লাগবে না, তবে আমার হাত পাও খুব ব্যথা করছে, যদি একটু টিপে দিতে। এই কথা শুনে নাইমা মনে মনে বলল, গলা ব্যথা করছে না? গলা ব্যথা করলে তো গলাও টিপে দিতে পারতাম। কি আর করার। নাইমা সালমা বেগমের হাত পা টিপতে থাকে। এমন সময় রাকিব এসে দেখে নাইমা তার মায়ের সেবা যত্ন করছে। সালমা বেগম বলল, থাক মা, আর লাগবে না, এখন একটু ভালো লাগছে আমার। নাইমা খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করে রাকিবকে জড়িয়ে ধরে একটা কিস করে দেয়। এই অবস্থা দেখে রাকিব তো লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নাইমা বের হওয়ার সময় তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে অবস্থা খারাপ। রাগে ফুসফুস করে ফুলতে থাকে। নাইমা একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে। নাইমা সালমা বেগমের রুম থেকে বের হয়ে যাবার পরে সালমা বেগম রেগে আগুন হয়ে যায়। সালমা বেগম এবার নতুন করে পরিকল্পনা করতে থাকে কিভাবে রাকিবের কাছে নাইমাকে খারাপ সাজানো যায়। এইদিকে নাইমা আর রাকিব রুমে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন নাইমা তার শাশুড়িকে দেখে কিস করলেও এখন সে অনেক লজ্জা পেয়ে আছে। কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে যায় সবাই। রাকিব গিয়ে তার মাকে নিয়ে আসে খাবার টেবিলে। নাইমা সালমা বেগমকে দেখিয়ে দেখিয়ে বলল, শোনেন, আপনি বিকেলে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবার। নাইমার কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। হঠাৎ করে নাইমা এই প্রথম তার কাছে কিছু আবদার করলো। রাকিব আরো বেশি অবাক হয়ে গেল নাইমার কথা শুনে। নাইমার রাকিবকে বলল, আপনাকে আমি আজ নিজের হাতে খাইয়ে দেব, ঠিক আছে? রাকিব অনেক লজ্জা পেয়ে গেল। আর এইদিকে তো সালমা বেগম কোনো কথাও বলতে পারছে না। তার পুরো শরীরে তো রাগে আগুন ধরে যাচ্ছে। সালমা বেগমের এমন অবস্থা দেখে নাইমা মনে মনে হাসতে থাকে। তারপর কোনো রকম ভাবে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। একটু পরে রাকিব বাইরে চলে গেল নাইমার বলা জিনিসগুলো কিনতে। সালমা বেগম এই সময়ের অপেক্ষাতেই ছিল কখন রাকিব বাইরে যাবে। রাকিব বের হওয়ার কিছুক্ষণ পরে সালমা বেগম নাইমাকে ডেকে তার রুমে নিয়ে গেল। জি মা, বলুন, কিছু লাগবে নাকি আপনার? তোমাকে আমি কি বলছিলাম মনে নাই? কি বলছিলেন মা?
তোমাকে না বলছি রকিবের থেকে দূরে থাকবে, রাকিবের সাথে কম মিশতে? তুমি তো আমার কোনো কথাই রাখছো না। আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন? আর উনি আমার স্বামী, ওনার সাথে আমার যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলেন? যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যেই রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন? তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে রাকিব বাসায় আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। আপনাকে আমি সম্মান করে, তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতেই কথা বলবেন। আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন? আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে। আপনার ছেলে আপনাকে ভালোবেসে আর বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না? আপনি তো মা না, মা নামের কলঙ্ক। এই যে আপনাদের মতো কিছু মায়েদের জন্যই একটা পরিবার নষ্ট হয়ে যায়। আপনার মতো মা থাকার থেকে না থাকাই ভালো। নাইমা এসব বলছে, এমন সময় রাকিব এসে পড়ে। রাকিব নাইমার মুখে এসব কথা শুনে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নাইমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই সময়ের অপেক্ষাতেই ছিল সালমা বেগম, আর ঠিক সময় রাকিবও এসে পড়ছে। সালমা বেগম রাকিবকে দেখে কান্না করার অভিনয় করতে থাকে, আর কি রাকিবকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। এখানে আমার কোনো মান সম্মান নেই। আমাকে সব সময় অপমান করে তোর বউ। তুই বাড়িতে না থাকলেই আমার সাথে খারাপ আচরণ করে। তুই আজ দেখলি? এই কথা বলে আমার করে কান্না করতে থাকে। তখন রাকিব তার মাকে বলল, তুই কোথাও যাবে না, এটা তোমার বাড়ি। আর ওর এত বড় সাহস কি করে হয় যে তোমার সাথে খারাপ আচরণ করে? এই কথা বলে রাকিব নাইমার দিকে এগিয়ে গিয়ে বলল, নাইমা, আমি তোমাকে মনে করছি তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমার ধারণাটা তুমি আজ ভুল প্রমাণ করলে। আমার মায়ের সাথে এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি। উনি আমার জন্মদাত্রী মা। আমি আমার মায়ের অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আর তুমি আমার সেই মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছো। মায়ের কাছে তুমি এক্ষুনি ক্ষমা চাও। নাইমা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ বুঝতে পেরে গেছে সে এখন কিছু বললেও সেটা রাকিব বিশ্বাস করবে না। কারণ রাকিবের মায়ের প্রতি তার অন্ধবিশ্বাস অনেক বেশি। তাই নাইমা বাধ্য হলো সালমা বেগমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। সালমা বেগম নাইমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নাইমা কিছু না বলে মন খারাপ করে নিজের রুমে চলে যায়, আর রাকিব তার মাকে বলতে থাকে, আম্মু, তুমি মনে কষ্ট নিও না। ও তো তোমার মেয়ের মতোই, আর ও এখনো অনেক ছোট, তাই কার সাথে কিভাবে কথা বলতে হবে বুঝতে পারিনি। তুমি ওকে ক্ষমা করে দিও। বাবা, আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখি। আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু বাবা, বৌমা তোর সামনে আমার সাথে ভালো আচরণ করলেও তুই যখন বাসায় থাকিস না আমার সাথে বাজে ব্যবহার করে। আমি তোকে কিছু বলি না, কারণ আমি চাই না তোদের মধ্যে আমার জন্য কোনো ঝামেলা হোক। আমি আর কয়দিনই বা বাঁচবো। আমি তো চাই তোদের নিয়ে সুখে শান্তিতে কয়েকটি দিন বেঁচে থাকতে। আম্মু, তুমি এসব কি করছো? আজকের পর থেকে আর কখনো নাইমা তোমার সাথে খারাপ আচরণ করবে না। তুমি এখন রেস্ট করো, আমি একটু আসছি। এই কথা বলে রাকিব রুম থেকে বের হয়ে যায়। রাকিব রুম থেকে বের হওয়ার পরে সালমা বেগম তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, মেয়েটা এখনো আমাকে চিনতে পারেনি আমি কেমন মানুষ। এইদিকে রাকিব রাগ করে বাইরে চলে গেল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু রাকিব বাসায় ফিরছে না। রাকিবকে নিয়ে চিন্তা করতে থাকে নাইমা। নাইমা বারবার রাকিবকে কল দিতে থাকে, ফোন বেঁচেই চলছে কিন্তু কেউ রিসিভ করছে না। নাইমা অনেক ভয় পেয়ে গেল, রাকিবের আবার কিছু হয়ে যায়নি তো। নাইমার মনে আজে বাজে চিন্তা এসে ভর করতে থাকে। নাইমা এবার সালমা বেগমের রুমে চলে যায়। নাইমা সালমা বেগমকে বলল, মা, উনি তো এখনো বাসায় ফিরে আসেননি। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। সালমা বেগম নাইমার কথা শুনে চিন্তায় পড়ে গেল, ছেলেটার আবার কোনো বিপদ হয়নি তো। সালমা বেগম খারাপ হলেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে। সালমা বেগম এবার নিজের ফোন দিতে থাকে, তাও কেউ ফোন রিসিভ করছে না। সালমা বেগম নাইমাকে বলল, তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা। জানি না আমার ছেলেটা কোথায় আছে, এখন কেমন আছে। আমার ছেলের যদি কিছু হয় যায়, না হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সালমা বেগম এইসব বলছে আর রাকিবকে কল দিচ্ছে, কিন্তু
কেউ ফোন রিসিভ করছে না। নাইমা আর সালমা বেগম খুব চিন্তায় পড়ে গেল। এত রাতে রাকিব কোথায় চলে গেল? রাকিবকে নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। রাকিবের কোনো খোঁজ নেই। ঘড়িতে রাত 2টা বাজে। হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে নাইমা আর সালমা বেগম দরজার কাছে চলে গেল। তখনই দরজার কলিং বেলে চাপ পড়ল। দরজা খুলে দেখে রাকিব দরজার কাছে দাঁড়িয়ে আছে। সালমা বেগম রাকিবকে ভেতরে ঢুকিয়ে বলল, বাবা তুই এত রাত অবধি কোথায় ছিলে? আর তোকে আমরা কত কল দিচ্ছিলাম, কল রিসিভ করিস নাই কেন? কি হয়েছে? কথা বলছেন না কেন? আপনি কোথায় চলে গিয়েছেন? আপনি কি জানেন না আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে? নাকি জেনেও ইচ্ছে করে এমন করছেন? রাকিব কোনো কথাই বলছে না। সালমা বেগম আবার বলল, রাকিব বাবা কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমার ভালো লাগছে না বাবা। রাকিব কারো কথার উত্তর না দিয়ে সে নিজের রুমের দিকে চলে গেল। রাকিবের পেছনে নাইমাও চলে গেল। নাইমার রুমে গিয়ে দেখে রাকিব খাটের উপরে শুয়ে আছে। নাইমা রাকিবের কাছে গিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কিছু কি হয়েছে আপনার? আমাকে ডিস্টার্ব করবে না, যাও তুমি যাও তুমি, আমি একা থাকতে চাই। আপনাকে আমি কিছু প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন আপনি এত রাত অবধি? আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আপনি এত রাত অবধি বাইরে ছিলেন কেন? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছে আমি আসবো, যখন ইচ্ছে যাব। আনার কোনো ব্যাপারে কথা বলতে আসবে বা নেক্সট টাইম থেকে। এই কথা বলে রাকিব আবার খাটের উপরে শুয়ে গেল। আর নাইমা দাঁড়িয়ে কান্না করতে থাকে। রাকিবের এমন ব্যবহারে নাইমা খুব কষ্ট পেয়েছে। নাইমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। নাইমা কিছুতেই ঘুমোতে পারছে না। রাকিবের বলা কথাগুলো নাইমার কানে বারবার বেজে যাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। নাইমা কাউকে কিছু না বলে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর সে সোজা তার বাপের বাড়িতে চলে যায়। রাকিবের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে মেয়েটা, তাই কাউকে কিছু না বলে সকাল সকাল বাপের বাড়িতে চলে গেল। নাইমা তার বাড়িতে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেওয়ার অনেকক্ষণ পরে তার মা এসে দরজা খুলে নাইমাকে দেখে অবাক হয়ে যায়। কি রে মা, এত সকাল সকাল তুই এখানে? আর তুই একা কেন? তোর স্বামীকে তো দেখতে পাচ্ছি না। আমি একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। আর আমি কাউকে না জানিয়ে চলে এসেছি ওখানে। কেন, কি হয়েছে হঠাৎ করে যে তুই কাউকে না জানিয়ে চলে আসলি? আমি আসাতে মনে হয় তোমার সমস্যা হচ্ছে, তাহলে আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, আমি কি সেটা বলেছি নাকি? তারপর নাইমার মা নাইমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসে। নাইমার বাবা নাইমাকে দেখে অবাক হয়ে যায়। কিরে তুই এত সকাল সকাল এখানে? আর জামাই কই? আমি একাই এসেছি, আর আমি যে এখানে আসছি ওটা কেউ জানে না। কি হয়েছে? ওখানে কি কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কাউকে না বলে চলে আসলি, তোকে নিয়ে চিন্তা করবে না তারা? অন্যদিকে রাকিবের ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নাইমা তার পাশে নেই। তারপর রাকিব নাইমাকে খুঁজতে বের হয়ে যায়। রান্নাঘরেও খুঁজে দেখে। তারপর রাকিবের চোখ পড়ে দরজার দিকে। দরজা খোলা দেখে রাকিব একটু ভয় পেয়ে গেল। মেয়েটা এত সকাল সকাল কই চলে গেল? তারপর রাকিব নাইমাকে ফোন দিতে থাকে, কিন্তু নাইমা রাকিবের ফোন রিসিভ করছে না। রাকিব বুঝতে পারছে নাইমা কাল রাতের ব্যবহারে অনেক কষ্ট পাইছে। রাকিব এবার নাইমার আম্মুর নাম্বারে কল দিয়ে জানতে পারে নাইমা তাদের বাসায় চলে গেছে। রাকিবও কিছুক্ষণ পরে বের হয়ে যায় নাইমাকে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে রাকিব ওখানে পৌঁছে যায়। রাকিব নাইমার বাসায় গিয়ে প্রবেশ করে। রাকিব দেখে নাইমার মা বাবা এগিয়ে আসলো। তারপর তারা তিনজনে বসে কথা বলতে থাকে। নাইমার বাবা বলল, বাবা কি হয়েছে তোমাদের মধ্যে যে নাইমা এইভাবে কাউকে না বলে চলে আসছে? নাইমার মা নাইমাকে ডাক দিয়ে নিয়ে আসলো। নাইমা রাকিবের পাশে এসে বসে আর সালমা বেগমের সব কথা সবাইকে বলতে শুরু করে। সবাই তো নাইমার কথা শুনে অবাক। সব থেকে বেশি অবাক হচ্ছে রাকিব। তার মা এসব করতে পারে সে বিশ্বাসই করছে না। রাকিব বলল, নাইমা তোমার হয়তো ভুল হচ্ছে কোথাও, আমার মা এমন করতে পারে না। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমি এসব বিশ্বাস করি না। জানি আপনি এটা বিশ্বাস করবেন না। আপনাকে বিশ্বাস করানোর জন্য এই বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমি
রাজি আছি, কিন্তু এসব যদি মিথ্যা হয় তাহলে কি হবে? আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নিব। তারপর 2 দিন কেটে গেল। অন্যদিকে সালমা বেগম একা একা বাসায়। তার কোনো কিছুই ভালো লাগছে না। সালমা বেগম মনে মনে ভাবছি, আমি কি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম? আমার ছেলেটা কি আমার কাছে ফিরে আসবে না? না, আমি কি ওদের নিয়ে আসবো? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এইসব ভেবে সালমা বেগম বের হয়ে নাইমার বাসার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে নাইমার বাসায় পৌঁছে যায় সালমা বেগম। সালমা বেগম দরজায় কলিং বেলে চাপ দিতেই নাইমার মা এসে দরজা খুলে দেখে সালমা বেগম। নাইমার আম্মু তাড়াতাড়ি করে সালমা বেগমকে বাসার ভেতরে নিয়ে আসে। একটু পরে নাইমার রাকিবও এখানে আসে। সালমা বেগম নিজের ভুল বুঝতে পেরেছে। সালমা বেগম নাইমার কাছে গিয়ে বলল, বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দিও। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। রাকিব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না। তখন সালমা বেগম রাকিবের দিকে এগিয়ে এসে বলে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে হারিয়ে ফেলার ভয়ে কোনো মেয়ের সাথে মিশতে দেইনি, এবং তোর ভালোবাসার মানুষ লামিয়াকেও আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি চাইনি তুই কারো মায়ায় পড়ে আমাকে ভুলে যাস। আমি সেই জন্যই নাইমার সাথে অনেক অন্যায় করেছি, যেটা আমার মা হয়ে করা উচিত হয়নি। আমি সত্যিই অনুতপ্ত এটা নিয়ে। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এই কথা বলে সালমা বেগম কান্না করে দেয়। তখন রাকিব তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, তুমি আমার মা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমার জীবনে যেই আসতো না কেন, সবসময় তুমি আমার মাথার উপরেই থাকতে। আর তোমার উপরে আমার কোনো রাগ অভিমান নেই মা। তারপর সালমা বেগম রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর নাইমাকে নিচের দিকে ডেকে এনে ছেলে আর ছেলের বুকে জড়িয়ে ধরে দুইজনের কপালে চুমু খায় সালমা বেগম। তারপর থেকে তাদের জীবন খুব ভালোভাবে চলতে থাকে।